হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে রান্না হবে শোল মাছ। শোল মাছটা আর কি একটু একদম আনামো না আর কি, একবারে ঝুড়া ঝুড়াও না, তো এটা একটু ভাঙা ভাঙাভাবে রান্না করা হবে। এখানে মাছ ভাজার পরে আলুটাও ভেজে নিতেছে, আলু আর সাথে একটু পেঁয়াজ একসাথে ভেজে নিতেছে। তো দেখো শোল মাছের এই আধা ভাঙা ভুনাটা কেমন হয়, আমার কাছে কিন্তু এটা খেতে খুবই মজা লাগে। তো এখানে আলুগুলো ভালো করে ভাজবে, ওখানে কিন্তু মাছটা ভেজেই নিয়েছে। আর তোমরাও কিন্তু চাইলে আমার এই শোল মাছের রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে এরকমভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। এভাবে রান্না করলে কিন্তু অবশ্যই খুবই মজা হয়। আর আমার কিন্তু শোল মাছটা ভুনা ভুনা খেতে ভালো লাগে। আর রাফসানের বাবার আর রাফসানের হইতেছে মাংস বেশি পছন্দের খাবার, আর আমার কাছে হইতেছে মাছ। তো আমার কিন্তু মাছ রান্না করলে খুবই ভালো লাগে, সেটা সবজি দিয়ে হোক বা ভুনা করে হোক, যাই দিয়ে রান্না হোক। তো কথা বলতে বলতে অবশ্যই রান্না শুরু করে দিয়েছে। তো এখানে প্রথমে পেঁয়াজগুলো ভালো করে ভাজা ভাজা করে নিতেছে, কারণ এখনকার পেঁয়াজগুলো না চিকন করতে চাইলেও চিকন হয় না, তো মোটাই হয়ে যায়। তো পেঁয়াজগুলো এই জন্য আর কি ভালো করে ভাজা ভাজা করতে হবে। তো পেঁয়াজগুলো এখন ভাজতেছে। তারপরে আরেক পাশে হইতেছে রাফসানের জন্য মুরগি ভাজতেছে, কারণ ও তো আর এই মাছ রান্না করলেও খাবে না আর মাছ ভাজলেও খাবে না। তো ওই পাশে আবার কিছু অল্প পরিমাণে নিয়েছে, যেহেতু রাফসান আর রাফসানের বাবা দুপুরে খাবে। তারা আবার মাংস ভাজা রাখলে খায় না, কারণ মাংসটা ভাজা রাখলে নাকি শক্ত হয়ে যায়, তো তারা আর কি গরম গরম খেতে চায়। এই কারণে এই চুলায় আর কি মাংসটা ভাজা হইতেছে, আর আরেক পাশে পেঁয়াজটাও ভাজা ভাজা হইতেছে। এখন পেঁয়াজটা ভাজার পরে একটু সামান্য পরিমাণ আদা রসুনের বাটা, আমরা কিন্তু আদা রসুন একসাথে ব্লেন্ড করে রাখি। তো এটা আদা রসুন বাটাটা দেওয়ার পরে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিতেছে। পানি দেওয়ার পরে এখানে আবার একটু যেহেতু মশলা দিতে হবে, তো হলুদের গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো, আর আমরা কিন্তু ধনিয়ার গুঁড়ো সবসময় খাই। তো সবসময়ের মতো আজকেও এই মাছের তরকারির মধ্যে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিতেছে সামান্য পরিমাণ। তো সব রকমের মশলা দিয়ে তারপরে কিছু পরিমাণ পানিও দিয়ে দিবে। পানিটা দেওয়ার পরে তারপরে মশলাটা ভালো করে কষাবে। এই জন্যই তো বলতেছি, তোমরা যারা যারা শোল মাছ কীভাবে রান্না করে খাও অবশ্যই কমেন্ট করবে, আর আমাদের ভিডিওটা দেখে অবশ্যই ফলো করবো। ফলো করে রান্না করে খেয়ে দেখবে কেমন হয়। তো খেয়ে দেখার পরে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। রোজার মধ্যে কি রান্না বান্না করে, তো প্রতিদিনই তো ইফতারির সময় একই রেসিপি রান্না হয়। এইভাবে তরকারিটা হয়তো বা খাওয়ার সময় একটু এক এক দিন এক একটা রান্না হয়, তো সব সময় ভিডিও করতে পারি না, সময় তো অন্য কাজে ব্যস্ত থাকি। আর আমি এমনি তো খুবই অসুস্থ, তো পুরোপুরি রান্নার তো আর ভিডিও করতে পারি না, এই জন্য আগের মতো ব্লগ আপলোড করা হয় না। তারপরেও তোমরা সবাই কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই তো এখানে মশলাটাও কিন্তু কষানো হয়ে যেতেছে, তো তোমরা অবশ্যই আমার ফুল ব্লগটা দেখবা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা। গাইস, তোমাদের ঈদের শপিং করা শেষ হয়েছে নাকি আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবা। এদিকে আমিও কিন্তু রাফসানের সব ড্রেস কিনে প্রায় শেষ। তো আমিও কিছু কিনেছি, অল্প কিছু, গরিবের আর কি একটা মার্কেট। তো তোমরা সবাই কি কি কিনেছো, ঈদের শপিং কেমন করলো অবশ্যই কমেন্ট করে জানাবো। তো কথা বলতে বলতে এই চুলায় আবার একটু ইলিশ মাছ ভাজা হইতেছে, কারণ রাফসানের বাবাই তো মাছ রান্না পছন্দ করে না, তো তার জন্য আবার একটু ইলিশ মাছ ভাজতেছিল। এপাশে আবার তরকারির মধ্যে মাছগুলি দিয়ে একটু সামান্য পরিমাণ ঝোলও দিয়ে দিছে। তো এদিকে তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে, এখানে আরও মাংস আছে, এগুলো ভাজতে হইব। তরকারি রান্না প্রায় শেষ, এখন কিছু পরিমাণ ধনিয়া পাতা কেটে রাখছিল, তো ওইগুলো দিয়ে দিতেছে। এখন কিন্তু তরকারির মধ্যে টমেটো তারপর ধনিয়া পাতা না দিলে কিন্তু একদমই মজা লাগে না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই।